বিধানসভায় তৃণমূলের সই জালিয়াতি ভাঙনের মুখে কি তবে পরিষদীয় দল? সই জালিয়াতির বিরুদ্ধে সরব বহিষ্কৃত হয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাকে দল বিরোধী কাজের জন্য বহিষ্কার করেছে তৃণমূল কংগ্রেস। ঋতব্রত এবং সন্দীপন সাহার অভিযোগের ভিত্তিতেই এফআইআর দায়ের হয়েছে। গতকালই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী এবং সেই এফআইআর এর প্রেক্ষিতেই সিআইডি তদন্ত শুরু করেছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা তৃণমূল কংগ্রেসের দুই বিধায়ক, তাঁরা অভিযোগ করেছেন স্পিকারের কাছে এবং সেই মতো এফআইআর দায়ের হয়েছে। হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়েছে এবং তার ভিত্তিতেই সিআইডি তদন্ত শুরু করেছে। গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি জানিয়েছেন দেখুন। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তিনি একটা রেজুলেশনের কপি পাঠান 70 জনের এমএলএ সই করা। 27/5 দুজন এমএলএ মাননীয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা অভিযোগ করেন, কমপ্লেন্ট অ্যালেজ দ্যাট দ্য রেজুলেশন ডেটেড 6/5/2026 ওয়াজ ম্যানুফ্যাকচার and fabricated. The complaint mentioned that as many as 14 signatures were in block letters. টিএমসির দুজন এমএলএর অভিযোগের ভিত্তিতে স্পিকারের নির্দেশে প্রিন্সিপাল সেক্রেটারি হেয়ার স্ট্রিট থানায় একটি এফআইআর করেন এবং হোম সেক্রেটারির নির্দেশে আমার অনুমোদনে পুলিশ মন্ত্রী হিসেবে এটাকে সিআইডিতে দিয়ে দেয়। সিআইডি 13 জন এমএলএকে ইনভেস্টিগেট করে উইথ ভিডিও ফটোগ্রাফি অ্যান্ড সিগনেচার ভেরিফিকেশন করার জন্য সরকারি লোককে সাথে নিয়ে। এদের মধ্যে 3 জন এমএলএ বাহারুল ইসলাম, অরূপ রায় এবং সুভাষিস দাস, তারা ভিডিওগ্রাফি এবং সিআইডিকে বলে সই আমাদের নয়। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় উলুবেড়িয়া পূর্বের তৃণমূল বিধায়ক, তিনি বহিষ্কারের পরে সরব হয়েছেন। দুর্নীতির অভিযোগে সরব হলেন যখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তিনি বলছেন স্পিকার রাজনীতির ঊর্ধ্বে একজন মানুষ, সেই কারণেই তার কাছে অভিযোগ করেছেন। যখন তিনি সই করতে গিয়েছেন দেখেছেন অনেকেই যারা উপস্থিত নেই তাদের নামে সই করা রয়েছে, আর সেই নিয়েই সরব হয়েছেন তিনি। তারপরেই দল তাকে বহিষ্কার করেছে। কি জানিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বহিষ্কারের পর দেখুন। চিঠি দিয়ে কি কোনো অভিযোগ করেছিলেন? কি অভিযোগ করেছিলেন? কি আমাদের বক্তব্য ছিল 6 তারিখ যে মিটিং হয় সেই মিটিংয়ে কোনো রেজলিউশন নেওয়া হয়নি। 19 তারিখ অ্যাটেন্ডেন্স দেওয়ার সময় বলা হয় যে 6 তারিখ মানে ডেটটা লিখুন 6 তারিখ, তো 19 তারিখ সই করা হচ্ছে কিন্তু বলা হচ্ছে ডেট। এত নৈতিকতার কথা। 19 তারিখ সই করতে বলছে, বলছে যে 6 তারিখে সই করুন। এবারে যখন সই করছি দেখছি অনেকে নেই, তাদের নাম লেখা হয়েছে। আমরা পার্টি বলে দেওয়া হচ্ছে যে 6 তারিখে লিখতে হবে। এবার স্বাভাবিকভাবে আমরা স্পিকারকে গোটা বিষয়টা জানিয়েছি। আমি দেখেছি যে বিধায়ক নেই, সই করতে গিয়ে দেখছি তার নাম লেখা রয়েছে। তারপরে খেয়াল করে দেখলাম ওই ক্যামাক স্ট্রিট কোম্পানির কিছু যারা চাকুরিজীবী, অনেকে চাকরির মধ্যে চলে গেছে। সই করলো ওইগুলোতে? ওরাই খাতা নিয়ে নাড়াঘাটা করছিল। এখন তদন্ত করে দেখতে হবে। আমি তো মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব, সাধারণ সম্পাদকের যে অফিসের যারা ছিলেন তাদেরও আমার ধারণা তদন্তের আওতায় আনা দরকার, কারণ এরাই খাতা নাড়াঘাটা করছিল যারা নেই। এবং এটা আমার কথা নয়, টাওয়ার লোকেশনে তো দেখা যাচ্ছে যে একজন এমএলএ নেই। শুধু নিজেদের হুইমস অ্যান্ড ফ্যান্সিজ সেগুলো চরিতার্থ করতে গিয়ে এই কাণ্ড ঘটানো হয়েছে। তা কাউকে না কাউকে, সামবডি হ্যাজ টু বেল দ্য ক্যাট। আরেক বহিষ্কৃত তৃণমূল বিধায়ক সন্দীপন সাহা, তিনি বলছেন যেটা সত্যি তাই করেছি। এত দুর্নীতির পরও ফের সই জাল করার প্রয়োজন কেন পড়েছিল এই প্রশ্ন তিনি তুলেছেন এবং পুরো ঘটনার বিবরণ তারা স্পিকারকে দিয়েছেন। আর কি বলেছেন দেখুন। নৈতিকতার জয়। নৈতিক কাজ করতে যদি বহিষ্কার হতে হয় এমন একটা অনৈতিক কর্মকাণ্ড করা দলের কাছে স্বাগত। ভালোভাবে নিলাম, খুব ভালোভাবে। এই কাজটাকে নৈতিক কেন মনে করছেন? একটা অ্যাটেন্ডেন্স খাতাকে রেজলিউশনে পরিণত করে অনুপস্থিত বিধায়কদের নাম ব্লক লেটারে লিখে
সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সেটা মাননীয় অধ্যক্ষের কাছে পাঠিয়ে দিলেন রেজলিউশন হিসেবে। এর চেয়ে নিয়ম বহির্ভূত অনৈতিক কাজ হতে পারে কি? এ তো বিধানসভার আইনকে মানবই না, এই সিদ্ধান্ত নিয়েছে। তো আমরা শপথ নিয়েছি বিধানসভায়, সেই শপথকে রক্ষা করতে হবে। সেই শপথ রক্ষা স্বার্থে যেটা করার, হুইসেল ব্লোয়ার হিসেবে কাজ করা, সেটা আমি এবং ঋতব্রত ব্যানার্জি করেছি। বিবেকের দায় থেকে নিশ্চিতভাবে মানুষের প্রতি দায়বদ্ধতা, নিজের বিবেকের দায় এবং নিজের পরিবারের মুখের দিকে চেয়ে এই কাজ আমরা করেছি। কালকে যখন এই প্রশ্ন উঠছে, সই জালিয়াতির কথা বিভিন্ন জায়গায় উঠছে, আমাদেরকে তো শুনতে হচ্ছে আমাদেরও কি সইটা জালি? এই প্রশ্নের জবাব আমি কেন দেব বলুন তো? অন্যায় করবে দল আর তাই দায়ী নেব আমরা কেন? কিসের জন্য? শুধু বিধায়ক নয়, সই জাল হতে পারে আমলাদেরও। ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে সেই চাঞ্চল্যকর অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর কাছে তদন্তের আবেদন জানিয়েছেন তৃণমূলেরই বিদ্রোহী নেতা বিশ্বজিৎ দেব। আমি তো মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আপনার চ্যানেলের মাধ্যমে আমি অনুরোধ করব যে বিগত দিনের ফাইলগুলো ভালো করে দেখান, সেই ফাইলগুলোকে ভালোভাবে এনকোয়ারি করুন। প্রিন্সিপাল সেক্রেটারিদের সই, হোম সেক্রেটারির সই, চিফ সেক্রেটারির সই, এগুলো দেখুন কোথায় কোনটা অরিজিনাল কোনটা জাল। কি ভয়ঙ্কর সম্ভাবনা বলছেন আপনি। হতে পারে যদি আজকে এমএলএদের সই জাল, যদি আজকে এমএলএদের সই অ্যালিজেডলি, আমি বলছি না এখানে তো সই জাল করা দরকার তো ছিল না। আমি বলছি অ্যালিজেডলি ফোর্জড। The allegation is that the signatures are forged. তাহলে এই এনকোয়ারিটা কেন হবে না? আগেকার ফাইলগুলো, বিগত 5 বছরের ফাইলগুলো, যে সত্যি সত্যি সইগুলো, সবার সই ঠিকমতো হয়েছে কিনা সব ফাইলে, দিস ইজ এ বিগ কোয়েশ্চেন, যেটা আমি আজকে আপনার চ্যানেলের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ করব যে আপনি একবার এটা এনকোয়ারি করে দেখুন। একদম, আমি একবার রিপিট করি, সেটা হচ্ছে মিজোরামের অ্যাডভোকেট জেনারেল বিশ্বজিৎ দেব তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অনুরোধ করলেন যে গত 5 বছরে শীর্ষ আমলাদের স্বাক্ষরিত যে বিভিন্ন অর্ডার, যে বিভিন্ন নথি আছে, সেইগুলো সমস্ত চেক করে দেখা হোক যে এই ধরনের জালিয়াতি সেখানেও হয়েছে কিনা। আমি আবার বলছি, এর তাৎপর্য অপরিসীম। সোনারপুর কাণ্ডে অসুস্থতার কারণ দেখিয়ে ভবানী ভবনে গড় হাজির রইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল তাকে বেলা 12টায় ডেকে পাঠানো হয়েছিল, যদিও তিনি অনুপস্থিত ছিলেন। অসুস্থতার কারণে 15 দিনের সময় চেয়ে পাঠিয়েছেন আইনজীবী মারফত চিঠি দিয়ে। যদিও 15 দিন নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 7 দিনের সময় দিয়েছে সিআইডি। গতকাল ফের তার কালীঘাটের বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে নোটিশ। আগামী সোমবার বেলা 12টায় ভবানী ভবনে তাকে ফের তলব করা হয়েছে। হ্যাঁ, সাইন করে দিয়েছি। কেমন আছেন উনি? শরীর ভালো না, এমআরআই হয়নি, সিটি স্ক্যান হয়নি, বুকে এখনো চোট আছে, জানি না কি করবে। অয়ন ঘোষ কালকে বলেছিল, ওনাদেরকে রিকোয়েস্ট করেছিল, কালকে এলে দাদা হয়তো নিজেই নিয়ে নিতে পারতো। এখন তো টাইম দিলেন না। না না, আমি অফিস এমপ্লয়ি। হ্যাঁ, জানি না, এখন তো দাদা রিসিভ করে দিয়েছে, এবার উনি যেটা ভালো মনে করবেন। হ্যাঁ, আমি অফিস এমপ্লয়ি। থ্যাংক ইউ। হ্যাঁ, নিজে সাইন করে দিয়েছে। বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল বিতর্কে গতকালই সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। একেবারে নবান্ন থেকে সাংবাদিক বৈঠক তিনি করেছেন এবং সেখানে তিনি দাবি করেছেন যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা তৃণমূল কংগ্রেসেরই 2 বিধায়ক, তাদের অভিযোগের প্রেক্ষিতে এফআইআর দায়ের হয়েছে, সিআইডি তদন্ত করছে। হারের পরেও চুরির অভ্যেস যায়নি, নিজেদের দলের বিধায়কদেরই সই জাল করা হয়েছে, এমন দাবি তিনি করেছেন। 13 জন তৃণমূল বিধায়কের সঙ্গে কথা হয়েছে, যিনি প্রস্তাব দিয়েছেন দায়িত্ব তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে, এই হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী। এই এত প্রতিষ্ঠিত চোর, এটা তো দেখা যায় নিজের দলের এমএলএদের সই জাল করেন এবং 3 জন এমএলএ সেটা কনফেস করে সিআইডির সামনে। তারা কেন ফাঁসবেন? মালের দায়িত্ব আরোহীর। সিআইডি একটা নোটিশ করে ওই আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে, যে আপনি রেজুলেশনের বুক নিয়ে আজকে হাজির হবেন।
বাকিটা সিআইডি পুলিশ বলতে পারবে, সম্ভবত আমাকে ডিজিপি বলছিলেন উনি টাইম চেয়েছেন, সেটা তাদের প্রসিডিওর অনুযায়ী করবেন। আমি ইনভেস্টিগেশন পার্টে ঢুকবো না, ইটস নট মাই ডিউটি। এর কোনো রকম এই সরকার, যে সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করেছে, শাসকের আইন নয়, সেখানে আপনাদের কেউ যারা এই অবৈধ কাজ করেছেন, সই চুরি করেছেন, ছাড় পাবেন না। এটা খুব স্পষ্টভাবে আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই। দীর্ঘদিন জালিয়াতি করতে করতে সেটাই অভ্যেস হয়ে গেছে তৃণমূলের। সই জালিয়াতি আদালত গ্রাহ্য অপরাধ, পুলিশ চাইলে গ্রেফতার করতেই পারে। ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে এসে গতকাল এই মন্তব্য করেছেন প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম। 80 জন বিধায়কের দরকার নেই, তো তারপরেও সই জাল কেন করা হয়েছে? কারণ দীর্ঘদিন জালিয়াতি করতে করতে জালিয়াতিটা অভ্যাস হয়ে গেছে। না হলে জালিয়াতি করার তো কোনো দরকার ছিল না। আপনার 29-30 জন একদম, হ্যাঁ, 29-30 হয়ে যেত। এটা 1 নম্বর গেল। 15% লাগে, 30টা ম্যাক্সিমাম। হ্যাঁ, তা আমি যেটা বলতে চাইছি হ্যাঁ। যে তৃণমূল দলের থেকে একটা চিঠি সাধারণ সম্পাদক পাঠালেন স্পিকারের কাছে যে এই বিধায়করা সই করেছেন এবং আমরা অমুক জনকে বিরোধী দলনেতা করতে চেয়েছি। এখন যে কিছু সংখ্যক এমএলএ বলছেন যে আমরা সই করিনি, তাহলে কি হতে পারে? যে তারা সই করেছেন তারপরে বলছেন করিনি, অথবা তারা সত্যিই সই করেননি অথচ তারা সই করেছে বলা হয়েছে। আমি শুধু যোগ করি, তারা সিআইডিকে শুধুমাত্র বলেছেন তাই নয়, সিআইডি বলেছে যে পুরোটা ভিডিও ক্যামেরায় রেকর্ডিং হয়েছে তাদের বয়ান হিসেবে। এটা তো কোর্টে প্রমাণের সময় এটা লাগবে, ঠিক। কিন্তু আইন যেটা বলছি, দুটো জিনিস আপনি খেয়াল করুন। একজন এমএলএ সই করেননি, তার সই অন্যজন করে দিয়েছে। একদম, এটা ইংরেজিতে যাকে ফোরজারি বলে। আগের যে আমাদের ইন্ডিয়ান পেনাল কোড ছিল তার 363 থেকে 471 ধারার মধ্যে আসে। এখন যে বিএনএস এসেছে তার 335 থেকে 340 ধারার মধ্যে আসে। সব থেকে যেটা বিপজ্জনক ব্যাপার আমি বলছি যে এই যে প্রতারণের জন্য যদি কোনো জালিয়াতি করা হয় তার সাজা হচ্ছে 7 বছর পর্যন্ত জেল এবং জরিমানা। এটা কগনাইজেবল অফেন্স এবং নন বেলেবল অফেন্স, অর্থাৎ পুলিশ নিজে থেকে কেস করতে পারবে এবং অ্যারেস্ট করলে কোর্ট ছাড়া জামিন হবে না সাধারণভাবে। আর একটা দেখুন, এই যে চিঠিটা পাঠানো হয়েছে স্পিকারের হাতে পড়েছে এবং এই যে ডকুমেন্ট এটাতে আমরা ব্যবহার করা হয়েছে। আগে যেটা 471 ছিল এখন সেটা 340 হয়েছে। যে একটা জালিয়াতি আছে এরকম কোনো ডকুমেন্ট যদি ব্যবহার করা হয় সেটারও কিন্তু সাজা হয় 7 বছর জেল। এমএলএ হোস্টেলে বহিষ্কৃত তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহার সঙ্গে শিউলি সাহা, জাভেদ খান সহ একাধিক বিধায়কের বৈঠক হলো গতকাল। আলোচনা হলো নতুন এমএলএ হোস্টেল পেয়েছি সেটা দেখতে, তাই হোস্টেল নাম্বারটা কি কত এটা দেখতে। যাদের দুজনের সাথে দেখা হলো দুজনেই তো সাসপেন্ড হয়েছেন, পার্টি থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। এমনি দাঁড়িয়ে আছেন, কথা হলো, বিধায়ক বহিষ্কৃত নয়। ওরা কি বললো? না কিছু না, আমি হাই হ্যালো করলাম। না ওরা তো কিছু বললো না, ওরা কিছু বললো না, ওরা এসছে কথা বললো। কোথাও হোটেলে হয়েছে বৈঠক, কোথাও আবার বিধায়কের বাড়িতে হয়েছে বৈঠক। কেউ কেউ না জেনে দলের মিটিং ভেবেই চলে গিয়েছিলেন বৈঠকে অংশ নিতে। তবে মূলত ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা এই দুজন কিন্তু বৈঠকে ছিলেন, আর কেউ সেভাবে অংশ নেননি। গতকাল কি বললেন মদন মিত্র দেখুন। কয়েকজন করছে, কেউ হোটেলে, কারোর বাড়িতে, কোনো বিধায়কের বাড়িতে, কোথাও রুবির পাশে হোটেলে মিটিং করছে। সব খবরই তো আমাদের এসে গেছে। এর কথা বলছেন যেখানে আপনাদেরই এমএলএরা আলাদাভাবে মিলিত হয়েছে, বা একজন এমএলএর বাড়িতে বলছেন যেখানে মিলিত হয়েছে, সেখানে কি আপনার ডাক পড়েছে? এরকম না, আমায় কেউ ডাকে না। এরকম আমাদের কাছে খবর এসছে, দু একজন এমএলএ গেছে, তারাও না বুঝেই গেছে, তারা ভেবেছে পার্টির মিটিং হচ্ছে। এবং আমার বিশ্বাস যে দুজনকে দল বহিষ্কার করেছে এর বাইরে এই মুহূর্তে আর কেউ যাবে। আর এ নিয়ে কি বলছেন দেবজিৎ সরকার, বিজেপির প্রধান মুখপাত্র দেখুন।
এটার নামটাই তো ভয়ানক সিগনিফিকেন্স, গেটওয়ে। বাবা, এটা কুণাল ঘোষ বলছেন, ওনার কাছে অনেক রকমের খবর থাকে। উনি এখন এনজয় করছেন নাকি খুশিতে আছেন, এটাও চিন্তার ব্যাপার। যাক, একটা কিছু হচ্ছে। যত দিন যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে বিধায়কদের উপস্থিতির সংখ্যা কিন্তু উল্লেখযোগ্যভাবে কমছে। রবিবার মাত্র 20 জন উপস্থিত ছিলেন 80 জনের মধ্যে। সূত্রের খবর, তৃণমূল নেত্রী ঠিক করা বিরোধী দলনেতার নামও নাকি দলের বিধায়কদের একাংশ খারিজ করে দিতে পারেন। প্রশ্ন উঠছে, এই বিদ্রোহীরা কি অন্য তৃণমূল তৈরি করতে পারেন? উদ্ধব ঠাকরে বা শরদ পাওয়ারের মতো অবস্থা কি হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়? দল থাকবেন এটা আমি নিশ্চিত। বালির বস্তা দিয়ে নদী ভাঙন আটকানো যায় না। ভোটে ভরাডুবি ভাইপোর বিরুদ্ধে বিদ্রোহের পর কি মমতা বন্দ্যোপাধ্যায় তার হাতে তৈরি তৃণমূলকে দুটুকরো হওয়ার হাত থেকে রক্ষা করতে পারবেন? মানুষ যাতে প্রশ্নের পর প্রশ্ন করে, প্রত্যেকটা বিধায়ককে সন্দেহের চোখে দেখে, সেই ব্যবস্থা করে দিচ্ছে দল। যে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ভেঙে তৃণমূল তৈরি করেছিলেন, যিনি ক্ষমতায় থাকাকালীন কংগ্রেস সিপিএম এ ভাঙন ধরিয়ে বহু জেলা পরিষদ পুরসভা দখল করেছিলেন, আজ তার তৃণমূল কি অন্য কেউ দখল করবে? আমি যা যা জানি দুর্নীতির, হুইসেল ব্লোয়ারের কাজ করব, সরকারকে লিখবো যা যা জানি, কিন্তু যা জানি সেগুলো লিখে জানাবো। রবিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে 80 জন বিধায়কের মধ্যে উপস্থিত ছিলেন মাত্র 20 জন, অর্থাৎ 1/4। সূত্রের খবর, পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক করা বিরোধী দলনেতার নামও তৃণমূল বিধায়কদের একাংশ খারিজ করে দিতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেস একটা রাজনৈতিক দল, স্বীকৃত রাজনৈতিক দল। সেই রাজনৈতিক দলটাকে ভাঙবার জন্য কাউকে টাকা, কাউকে ইডির ভয়, কাউকে সিবিআইয়ের ভয়, কাউকে অ্যারেস্টের ভয়, কাউকে পরিবারের ভয়, কাউকে ছেলে মেয়েদের তুলে নিয়ে যাওয়ার ভয়, অনেক কিছু ভয় দেখাচ্ছেন। তাদের বাধ্য করছেন যাতে তারা দল ভাঙে। দলছুটদের নিয়ে দল ভাঙিয়েই তো তৃণমূল কংগ্রেস। কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছিল। আর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবার পরে তারা সিপিএম ভেঙেছেন, আরএসপি ভেঙেছেন। ভুলে গেলেন মুকুল রায়ের এপিসোড? কোর্টে পর্যন্ত মামলা হয়েছে। তো এইসব নিয়ে কোনো কথা বলার নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার অন্তত তৃণমূল কংগ্রেসের নেই। প্রশ্ন উঠছে, এই বিদ্রোহী বিধায়করা কি দল বেঁধে তৃণমূলের মধ্যেই অন্য তৃণমূল গঠন করতে পারেন? তারাই কি আসল তৃণমূল হয়ে উঠতে পারে? 80 নাম্বার অফ সিটস যে ওরা পেয়েছে, তার মধ্যে 53 নাম্বার অফ সিটস কিন্তু দরকার হবে, 2/3 মেজরিটি, মানে 2/3 একটা অঙ্কটা আসতে গেলে। তখন একটা দাবি আসতেই পারে যে তারাই তারা মেজরিটি অপোজিশন পার্টি, তারাই মূল অপোজিশন হয়ে আসছে, এটা তখন দাবিটা আসতেই পারে। 53 জন আলাদা হয়ে হতে আসতে পারেন, তাহলে কিন্তু স্পিকার স্বীকৃতি তাদের দিতে পারেন। মহারাষ্ট্রে শিবসেনা তৈরি করেছিলেন বাল ঠাকরে। সেই শিবসেনাকে তার ছেলে উদ্ধব ঠাকরের হাত থেকে নিয়ে নিয়েছেন একনাথ শিন্ডে। কংগ্রেস থেকে বেরিয়ে এনসিপি তৈরি করেছিলেন শরদ পাওয়ার। এখন সেই এনসিপি সিনিয়র পাওয়ারের হাতছাড়া। একটা সময় অবিভক্ত অন্ধ্রপ্রদেশে রাজত্ব করতেন এনটি রামারাও। সেই টিডিপিও তার হাত থেকে নিয়ে নিয়েছিলেন তার জামাই চন্দ্রবাবু নাইডু। অর্থাৎ রাজনীতিতে অনেক কিছুই হয়। পশ্চিমবঙ্গেও কি এমন কিছু হতে পারে? উত্তর দেবে সময়। দীপক ঘোষ ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।